দেখি একটি শুধু তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে কাছে দেশে বিদেশে আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষকে সালাম ও মুবারকবাদ জানাই। গত জুম্মায় প্রতি জুম্মায় যেভাবে লাইফে এসে থাকি গত জুম্মায় আসা হয়নি, কারণ প্রচণ্ড পানি হচ্ছিল, কারেন্টের সমস্যা, নেটের একটা প্রবলেম ছিল। পাশাপাশি আরও কিছু কাজের মধ্যেও জড়িয়েছিলাম। তো এই জুম্মাতেও যদিও আসলাম, তাও 30-35 মিনিট লেট, কেন ব্যস্ততার মধ্যে দিয়েই এসে আপনাদের কাছে হাজির হয়েছি। আশা রাখছি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। সকলের সুস্থতা কামনা করি এবং এই চারিদিকে যে বন্যা বা এই প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, এ থেকে আপনাদের সকলের সুস্থতা ও নিরাপত্তা কামনা করছি এবং আমার জন্যও কামনা করবেন। আল্লাহ আমাদের সবাইকে যেন সুস্থ ভালো রাখে। বিশ্বের মোমেন মোমেনা ইমানদার মাত্র প্রত্যেককে আল্লাহ সুস্থ ভালো রাখেন। পাশাপাশি আমার দেশ ও দেশবাসী আজকে প্রাকৃতিক দুর্যোগে বিভিন্ন জায়গায় বন্যার কবলে বা হিমাচল এলাকায় পাহাড়ের ধসের কবলে বা আমার বাংলার বিভিন্ন জায়গাতে ঘাটাল থেকে শুরু করে বন্যার কবলে, বিভিন্ন রাজ্যে নতুন করে বন্যা, জেলায় বন্যা হওয়ার সংকেতও দেখা দিচ্ছে। মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ যেন এই বিপদ থেকে মুক্ত হয়, মুক্তি পায়, দুর্যোগ যেন সরে যায়, মানুষ যেন এই বিপদ থেকে উদ্ধার হয়। আসুন আমরা যে উদ্দেশ্যে প্রতি জুম্মায় এসে থাকি, গত জুম্মায় তো আসতে পারলাম না, সেই দিকে আমরা এগিয়ে যাই। কেন সময় এমনি আমার আধ ঘন্টা লেট হয়ে গেছে। তা আপনারা আপনাদের মূল্যবান মতামত জানার কিছু থাকলে প্রশ্ন আপনারা করুন, আমি আপনাদেরকে যথাসাধ্য আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমারও সালাম নেবেন, আপনারা সকলে ভালো থাকবেন। কমেন্ট করছে, প্রশ্ন করছে ভাইজান, স্টুডেন্ট ফ্রন্ট, আইসিপি তৈরি স্টুডেন্ট ফ্রন্ট আজকে বারাসাতের ডিএম অফিসে বিভিন্ন দাবি দাবা নিয়ে ডেপুটেশন দিতে গেছিল। সেখানে পুলিশ তাদেরকে লাঠিচার্জ এবং ঠেলাঠেলি করে অ্যারেস্ট করেছে। কি বলবেন এই বিষয়ে? দুঃখজনক যে পুলিশ রাজ্য জুড়ে, আমার ছোট্ট ভাইকে বলবো, আমরা সবাই দেখতে পাচ্ছি রাজ্য জুড়ে পুলিশ নাই আর টিএমসি দলের নেতৃত্ব বা টিএমসি দলের কর্মী হিসাবে কাজ করছে। এটা দেশের জন্য, সংবিধানের জন্য এবং আমাদের নতুন প্রজন্মের জন্য খুব ভয়ানক ব্যাপার। হ্যাঁ, জানি শাসক যে থাকে, প্রশাসন তার একটু পক্ষপাতিত্ব নেয়, কিন্তু আজ দেখছি পক্ষপাতিত্ব নয়, ডাইরেক্ট শাসকের বা টিএমসির হয়ে বাংলার প্রশাসন কাজ করছে। একটা বড় অংশ, সবাই আবার বলবো না, একটা বড় অংশ, যেটা বড় অংশই তা, যেটা খুবই দুর্ভাগ্য। আমাদের দেশের স্বাধীনতার 77 বছর চলে যাওয়ার পর আজকে এই জিনিস আমাদেরকে দেখতে হচ্ছে। আর স্টুডেন্ট ফান্ডের ছেলেদেরকে বলবো, দেশের
দেশের যারা মহানায়ক তাদের দিকে খেয়াল করে আপনারা এগিয়ে চলুন। দেশকে বাঁচাতে হবে এখন, কেন আজকে দেশের আইন ব্যবস্থা ধ্বংসের দিকে। দেশের যারা প্রশাসন বা দেশের যারা রক্ষক, দেশের মধ্যে যে নিরাপত্তা বা সুরক্ষিত রাখার যাদের দায়িত্ব, তারাই যখন আজকে একটা রাজনৈতিক দলের দলদাস বা কর্মী হয়ে কাজ করছে, তাহলে আমাদের দেশ নতুন করে আমাদেরকে দেশের সংবিধানকে বাঁচাবার জন্য, দেশের মানুষের অধিকার পাইয়ে দিবার জন্য আমাদেরকে জীবনের সবটুকু জিনিস কুরবান করতে হবে। এই প্রতিজ্ঞা নিয়ে আমাদেরকে আঁকাতে হবে এবং প্রত্যেকটা শ্রেণীর মানুষকে ভাবা দরকার, আমাদেরকে সংগঠিত হতে হবে। একা একা আন্দোলন করলে হবে না, সংগঠিত হয়ে এই ফ্যাসিস্ট চিন্তা ভাবনা যে প্রশাসনকে দিয়ে রাজ্য সরকার যেটা করছে, এর বিরুদ্ধে আমাদেরকে গর্জে ওঠা দরকার। এর আগে প্রশ্ন করছে, রাজ্যে যেভাবে দিন দিন ধর্ষণের ঘটনা ঘটছে, এই বিষয়ে আপনি কি বলবেন? যতদিন এই টিএমসি সরকার থাকবে ততদিন ধর্ষণ বেড়েই যাবে, কোনোভাবে একে রোকা সম্ভব না। কেন? এর জন্য রাজ্য সরকার সম্পূর্ণ দোষী। মমতা ব্যানার্জি বলেছিলেন, ধর্ষকের রেট দিয়েছিলেন। দ্বিতীয় নম্বর কথা, শরীর থাকলে যেমন বিমার হয়, শরীর থাকলে একটু রেপ ধর্ষণ হবে, এই ধরনের একটা মন মানসিকতা কিছু কমেন্ট করেছিলেন, যেটা থেকে তার দলেরই একটা অংশ, তার দলে যে সবাইকে চরিত্রহীন আমি বলবো না, কেন সত্য কথা বলতে হবে, তার দলেরই একটা অংশ যারা ছাপ্পা দিয়ে বা দুর্নীতি করে মানুষকে মানে তার দলকে টিকিয়ে রেখেছে, তারা অর্থ চাইলে অর্থ নাই, আর যখন তাদের মন যায় মায়ের জাত নারীদেরকে তারা হিংস্র পশুর মতো ছিঁড়ে খাবার চেষ্টা করে। তো এই ধর্ষণের পিছনে সম্পূর্ণ দোষী হলো রাজ্য সরকার। তার এই কুমন্তব্য, এই খারাপ কথা বলার, ধর্ষণের রেট বেঁধে দেওয়া বা শরীর থাকলে যেমন বিমার হয় একটু একটু এরম হয়, বা ধর্ষণকে ছোট কাজ বলে যে দেওয়া, এটা হচ্ছে রাজ্য সরকারের সবথেকে মানে চরম একটা অন্যায়। পাশাপাশি আমরা দেখছি আমাদের তিলোত্তমা বোনের যদি উপযুক্ত আসামিরা যদি শাস্তি পেত, মানে রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে কেস করছে তিলোত্তমার আসামিদের ঘরে ছাড়াবার জন্য, যদি এটা না করে যদি প্রকৃত আসামিদের ঘরে শাস্তি দিত, তাহলে আজকে এই জিনিসটা ঘটতো না। তবে আমি মনে করি মায়ের জাত যে রাজ্যে সুরক্ষিত নয় বা যে দেশে সুরক্ষিত নয়, সে দেশ কোনো মানে সে দেশে কোনো পুরুষ বাস করছে বা পুরুষ সে দেশের সমাজে আর আছে বলে মানে সেইভাবে আছে বলে মানে প্রমাণ পাওয়া যাবে না। কেন? নারী মায়ের জাত, তাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব প্রত্যেকটা পুরুষের। অতএব এই মায়ের জাতকে বাঁচাবার জন্য প্রত্যেকটা পুরুষ যারা মায়েদেরকে সম্মান করেন, তাদেরকে সংগঠিত হয়ে এই রাজ্য সরকার এবং এই যে রাজ্য সরকারের ছায়াতলে বসবাসকারী বা আশ্রিত তাদের যে রেপিস্ট রয়েছে, এদের বিরুদ্ধে চরমতম শাস্তির স্বার্থে আমাদেরকে আরও সংগঠিত হতে হবে। এছাড়া উপায় কি আছে? রাহুল রাজা প্রশ্ন করছে, বাংলা থেকে যারা পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে কাজ করতে গেছে, প্রশাসন রাত্রিবেলা তাদেরকে তুলে নিয়ে ডিটেনশন ক্যাম্পে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে এবং বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার করছে, কি বলবেন? পরিযায়ী শ্রমিক, সেখানে মুসলিম অমুসলিম সবাই বিপদে পড়ছে আজকে। তবে এটা একটা চক্রান্ত। বাঙালিদের ওপরে অবাঙালি বা বিশেষ করে গুজরাটি তো আজকে সরকার চলছে, এই সরকারের একটা বাঙালিদের ওপরে একটা ক্ষোভ আছে। আর এই ক্ষোভটা আমি মনে করি বাংলা যেভাবে স্বাধীনতার জন্য মহাপুরুষ দিয়েছে, অন্য রাজ্যও দিয়েছে, বাংলা কিন্তু নজিরবিহীন সেভাবে দিয়েছে, এত দিয়েছে। তা সেই জায়গায় বাংলার উপরে কিন্তু একটা টার্গেট রয়েছে। তাই বাংলায় কর্ম না থাকার জন্যে অন্য রাজ্যে যাচ্ছে, তাদেরকে টার্গেট করে ডিটেনশন ক্যাম্প বা বাংলাদেশি বলে ট্যাগ লাগাবার চেষ্টা করছে। অ্যাকচুয়ালি কেন্দ্র সরকার তো গরিব মারা সরকার, অতএব এরা চাইছে না অন্য রাজ্যে থেকে মানুষ ইনকাম করুক, নিজের রাজ্যে ফিরে এসুক। আর নিজের রাজ্যে তো কাজ নাই, তাহলে আরও গরিব বাড়বে। তো এই গরিব তৈরি করার বা গরিব মারার একটা পরিকল্পনা। আর এর জন্যে আর একটা কথা বলবো, সমানভাবে রাজ্য সরকারও দোষী। রাজ্য সরকার পর্যায়ী শ্রমিকদের নিয়ে সেরকম কোনো কড়া স্টেপ নিচ্ছে না। রাজ্য সরকার মনে করলে
পর্যায়ী শ্রমিকদের ঘরে এক্ষুনি নিরাপত্তা দিতে পারে। কেন অন্য রাজ্য থেকে আমার রাজ্যে 2-2.5 কোটি মানুষ কাজ করছে, আর আমার রাজ্য থেকে অন্য রাজ্যে মাত্র সরকারি হিসাব 20 লক্ষ, সেখানে 50 লক্ষ ধরছি, তারপরেও 2 কোটি পদ এখনও ফাঁকা থাকবে। রাজ্য সরকারের কড়া বাস্তায় হুঁশিয়ারি দেওয়া দরকার যে আমার রাজ্যের সন্তানেরা তোমার রাজ্যে যে কাজ করছে তাদের ওপর দিয়ে ডিস্টার্ব করো, তোমার দেখানো রাস্তায় তাহলে আমি চলতে বাধ্য হব। সংবিধান দেশের মধ্যে সবাই কাজ করতে পারবে জানি, ওটার পক্ষপাতিত্ব আমরা নয়, কিন্তু যে যে ভাষা বোঝে তাকে সেই ভাষা বোঝানো দরকার। রাজ্য সরকার অন্য বিষয়ে অনেক বড় বড় কথা বলে, কিন্তু পর্যায়ী শ্রমিকদের বিষয়ে রাজ্য সরকারের সেরকম কোনো নরণচরণ দেখা যাচ্ছে না। আর এই সুযোগটা নিয়ে অন্য রাজ্যে অর্থাৎ বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের ওপরে অত্যাচার করা হচ্ছে। বাঙালিকে বিজেপি প্রথম থেকেই একটা ঘৃণার নজরে দেখে, কেন বিজেপির মূল গোড়া হচ্ছে কিন্তু ওই গুজরাটির, অর্থাৎ গুজরাটি এরা বাঙালিকে অনেকটাই অবজ্ঞা করে, অপমান করে, পছন্দ করে না। তো সেই জায়গায় রাজ্য সরকারও কোনো এক জায়গায় আমি বলতে বাধ্য হচ্ছি পিছন থেকে পর্যায়ী শ্রমিকরা বিপদে পড়ুক, এটা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীও চাইছে, কেন এরা দুজনে একই টাকা রিপিট আর রিপিট সবাই গরিবদের ঘরে শেষ করতে চাইছে। জুলহাস লস্কর প্রশ্ন করছে, শুনলাম বাংলায় এনআরসি হবে, এ বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, এনআরসি তো অন্য অন্য রাজ্যে চালু হয়েছে, সম্ভবত বিহারে এনআরসি চালু হয়ে গেছে, যেটা দেখছি 1 কোটির কাছাকাছি মানুষ তারা বাতিল পড়ে যাচ্ছে, সেই নিয়ে তারা কেস করেছে, এখন আন্দোলন চলছে। নির্বাচন কমিশনার তিনার গতিতে চলছে, কেন্দ্র সরকার যেটা বলবে সেটাই হবে, এই গতিতে চলছে। আমার রাজ্য তো এনআরসি হবে শুনছি, তো আগস্ট মাস থেকেই শুরু হবে। আমি এতটুকুই বলবো, যারা এই বিশ্বাসের উপরে এখনো ভরসা করে আছেন যে রাজ্যে আমাদের রাজ্য সরকার বলেছিল যে আমি এনআরসি হতে দেবো না, তাদের ঘুম কবে ভাঙে দেখি। যেদিন নামের তালিকা দেখবেন নাম নেই সেদিন হয়তো ভাঙবে। তবে যখন কোনো জিনিস আইন হয়ে যায় সেটাকে রুকা ওই করতে দেবো না বললে হয় না, তার জন্যে বিধানসভাতে বিল পাস করতে হয়, সুপ্রিম কোর্টে কেস করতে হয়, এবং যে পাওয়ারে তারা আইন তৈরি করেছে সেই পাওয়ারে তাদেরকে পরাজিত করতে হয় এবং আন্দোলন চরমতম করতে হয়। তাই আসুন, রাজ্য সরকারের উপরে ভরসা করে যারা বসেছিলেন আজকে আগামী দিন ফল ভোগ করবেন। তবে এনআরসি পুরো দেশ জুড়ে অন্য অন্য জায়গায় হওয়া শুরু হয়ে গেছে এমন খবর পাচ্ছি, বিহারের কথাও শুনছি। আজ আগস্ট মাস থেকে আমার বাংলায় হবে, খুবই দুর্ভাগ্যজনক। মানুষ বাংলার বিভিন্ন রাজ্যের আমাদের ঘর, আমাদের থাকার জায়গা নেই, মানুষের এত গরিব, তারা তাদের কাগজপত্র সামলাবে কী করে, যারা থাকতে পারছে না, বন্যায় ভেসে চলে যাচ্ছে। এই যে আজকে বন্যা হচ্ছে চারিদিকে, হাজার হাজার বাড়ি ভেঙে চলে যাচ্ছে, হাজার হাজার গ্রাম ডুবে চলে যাচ্ছে, তারা তাদের জানটা বাঁচাতে পারছে না, তা কাগজ বাঁচাবে কি করে? তাহলে কিন্তু আগে তারা সবাই ফাঁসবে। এই জন্যে বলেছিলাম আগে থেকে যে নিজের চুলকোনায় নিজেই চুলকাতে হয়, ভাষাটা খারাপ লাগলেও বুঝতে হবে। অনেকে প্রশ্ন করছে, আগামীকাল রাতে ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সভাপতি আর তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়ে খুন হয়েছে, এই বিষয়ে দেখুন, এ বিষয়ে কি বলবো, এর আগে তো অনেকবার দেখেছি আমরা, বকটুই কাণ্ডে দেখলাম পুরো পরিবার ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে টিএমসিরই একটা গোষ্ঠীকে একে অপরে ভাগাভাগির জন্য হোক, পদের জন্য হোক, বা তাদের আভ্যন্তরীণ কোনো ঝগড়ার জন্য হোক, আমরা যেটা বাহ্যিক দেখছি বকটুয়েতে তারা ঘরের মধ্যে পুড়িয়ে তারা কি অত্যাচার করেছে। পরবর্তীতে আবার কি দেখলাম, যারা পোড়ালো তাদের প্রায় 70-80টা পরিবার বা বাড়ি ব্যক্তি তারা আবার কেসের জন্য জড়াচ্ছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, বাংলায় রাজ্য সরকার মুসলমান দিয়ে মুসলমানকে মেরে শেষ করছে। টিএমসির গোষ্ঠীদ্বন্দ্ব রাজ্য সরকার বা তারা নিজেরাই লাগাচ্ছে, লাগিয়ে দিয়ে তারা গোষ্ঠীদ্বন্দ্ব করে এদেরকে সুযোগ দিয়েছে, থালে খাবার দিয়েছে, দুজনকেই ছেড়ে দিয়েছে, যে যার খাবারে ভাগ লিবার জন্য চলছে। তবে ভাঙড়ে যেটা ঘটেছে, এটা সবাই বলছে, মিডিয়ায় দেখছি ছেলেটা নাকি তুলনামূলক টিএমসির মধ্যে নাকি একটু ভালো ছিল। আমি জানি না ভাই, আমি তাকে অত চিনি না, তবে তিনারই পরিবারের একজন সদস্য কেউ বলছিলেন, দেখছিলাম সেখানে নাকি সর্বদলের বিরোধী দলও যারা আছে তাদের সঙ্গেও নাকি ছেলেটার ভালো সম্পর্ক ছিল।
কিন্তু দুর্ভাগ্য আমার রাজ্যে যে জিনিসটা কেউ কখনো করে না, মানে একটা প্রবাদ বাক্য যে কাক কাগেরও গোস্ত নাকি খাই না, সেখানে আমার রাজ্যে টিএমসিকেই খুন করে। যেমন আমরা দেখলাম কিছুদিন আগে কসবা কি বলে কসবাই তো নাকি ওই হ্যাঁ কসবা ল কলেজে টিএমসির এক বোনকে টিএমসির লোকেরাই শারীরিক নির্যাতন করেছে, যেটাকে ধর্ষণ করেছে। এরকম তো অহরহ হচ্ছে, অহরহ ঘটে চলেছে। তা সেই জায়গায় সামান্য পদের জন্য কি লড়াই তাদের মধ্যে ছিল অত আমি ডিপে জানি না, তবে এতটুকু বলতে পারি যেসব ভাইয়েরা টিএমসি করছেন আমি তেনাদেরকে বলবো আপনারা একটু সজাগ হন, জাগুন। ওপরে বসে দুজন মিলে দিদি আর ভাইপো দুজন মিলে মুসলমান দিয়ে মুসলমানকে কাটাচ্ছে, মুসলমানকে দিয়ে মুসলমানকে মার্ডার করাচ্ছে, মুসলমানকে মারছে, একজনকে দিয়ে আর একজনকে বোম বন্দুক কেস দিয়ে তাকে ফাঁসিয়ে দিচ্ছে। ওই ভাঙরে দেখুন না, একটা গ্রুপ ছিল তাকে কোণঠাসা করে আর একটা গ্রুপকে আনা হয়েছে, আবার একে কোণঠাসা করে আর একটা গ্রুপকে আনা হচ্ছে, এইভাবে চলছে। তবে আমি একটা কথা বলবো, ভাঙরকে বারবার বদনাম করার বা ভাঙরকে অপমান করার, ভাঙরকে শেষ করার, সে টিএমসি দলের হোক আর যে কোনো দলের হোক, ভাঙরে একটা বদনাম সবসময় লেগে থাকুক, এই চেষ্টা রাজ্য সরকার কিন্তু দীর্ঘদিন করে আসছে, আমরা দেখছি। তবে যে ঘটনা কালকে ঘটেছে এটা অত্যন্ত টিএমসির ভাইদেরই ভাবা দরকার যে আমরা কোন দল করছি, কাদের জন্য করছি। আজ আমি হয়তো ঠিক মতো দিতে পারবো না, অন্য কেউ দিতে পারলে তাকে দিয়ে আমাকে মারিয়ে দেবে বা আমাকে সরিয়ে দেবে, বা হয়তো আমি একটু মানে ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে কথা বলতে যাব, আমার দলেরই যারা চোর লুটপাট করবে তারা আমাকে মেরে দেবে। তো যাই হোক, এটা না হওয়াই উচিত। রাজনীতির নামে খুন গুন্ডাগিরি সন্ত্রাসী বন্ধ হওয়া দরকার। এটা কড়াভাবে প্রশাসন যা আছে তাদেরকে দেখতে হবে, কিন্তু প্রশাসন বন্ধুদেরকে কি বলবো দেখতে, প্রশাসন বন্ধুরাও তো শাসকের চাপে পড়ে হোক আর শাসকের সঙ্গে রাজনীতি করবার শখে হোক, তারাও তো ঠিকভাবে আর আইনকে কাজে লাগাচ্ছে না, এটা দুঃখজনক। তবে যেসব প্রশাসন বন্ধুরা এখনও ভালো আছেন তিনাদের কাছে একজন নাগরিক হিসাবে আশা রাখবো, বাংলায় যে এই যে খুনোখুনির রাজনীতি চলছে এবং সে নিজেদের মধ্যে হোক আর অন্যদিকে হোক, এটা বন্ধ হওয়া দরকার, বা রেপ যে চলছে এটা বন্ধ হওয়া দরকার। এছাড়া আমি এ বিষয়ে আর কি বলতে পারি বলুন না। এর একজন প্রশ্ন করছে, কিছুদিন আগে দেখলাম তৃণমূলের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তৃণমূলেরই এক গোষ্ঠীর হাতে আক্রান্ত হয়েছে, আক্রান্ত হওয়ার পরে মন্তব্য করছেন যে আমাকে অপমান করা মানে মুসলিম সমাজকে অপমান করা। দেখুন, এটার থেকে বড় বিষয় আর একটা কথা আগে বলি, টিএমসির কথা যখন তুললেন এই ভাঙরের কথাটাকে টেনে বলছি, টিএমসি গ্রন্থকার মন্ত্রী তো নয়, কাঠ একটা পুতুল। কেন আমি নিজে আমার পক্ষ থেকে একটা কাগজ জমা দিয়েছিলাম যে একটা দাদা হুজুর পীর কেবলার নামে আপনি যখন মন্ত্রী হয়েছেন একটা লাইব্রেরি করে দেওয়া দরকার। কিন্তু এত মনে পাপ বা নোংরা যে এত ক্ষমতা থাকার পরও দাদা হুজুরের নামে করে দিল না। যাই হোক, তা সে নিজে কি বলছে যে এরা আমাকে শুধু অপমান করে না, এরা আমাকে মেরে দিতে চেয়েছিল। তাহলে টিএমসির মন্ত্রীকে মেরে দিচ্ছে, তাহলে ভাঙরে কি পদে ছিল লোকটা যাকে মারলো? না ওই ভাঙরে যাকে মারলো চালতাবেড়ি অঞ্চলের কি দেয় সভাপতি। তাহলে সাধারণ সভাপতিকে তার দলের লোকেরা গোষ্ঠী তদন্ত মারবে? এটা ওপরে দেখুন কি হচ্ছে, মন্ত্রী বলছি আমাকে মেরে দিত। তাহলে কোথায় চলে গেছে টিএমসি পার্টিটা? এদের লবি অনেক, সেই লবিতে এরা শেষ হয়ে যাচ্ছে, একে অপরকে খুন করছে। আর এই খুনের পিছনে খেয়াল করে দেখুন ওপরে বসে বসে দিদি আর ভাইপো মজা নিচ্ছে। তো যাক, আমি এই বিষয়ে আর একটা কথা বলবো, যেটা আপনি বললেন আমাকে অপমান করা মানে মুসলিম জাতিকে অপমান করা। দুর্ভাগ্যজনক, ওই ব্যক্তিটাকে মুসলিম ভাবতেও লজ্জা লাগে। যে ব্যক্তিটা ঐতিহাসিক একটা সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দ, যে সংগঠন অত্যন্ত সুনাম ভালো, দেশের জন্য মানুষের জন্য ওই সংগঠনের বহুত অবদান আছে, এবং ওই সংগঠনকে যিনারা প্রতিষ্ঠিত করেছিলেন তিনারা বড় বড় আলেম, বড় বড় মানে হাস্তি মানুষ ছিলেন, ভালো ব্যক্তি ছিলেন। তো সেই রকম একটা সুখ্যাতি সংগঠনকে
পশ্চিম বাংলায় টিএমসির বিটিম করেছে এই ব্যক্তিটা, যে ব্যক্তিটা সমাজ মাধ্যমে এবং অনেক সূত্র মাধ্যমে জানা যাচ্ছে ক্যাবিনেট মন্ত্রীতে মহাদেশের সিগনেচার করেছে এবং ইসলাম বহির্ভূত অনেক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে আছে। যে ব্যক্তিটাকে মুসলিম ভাবতে আমার নিজেকে একটা লজ্জা লাগছে। না হয় বলুন, এত বড় কথা বললো রাজ্য সরকার, মসজিদ মাদ্রাসা ওয়াকাফ কালা কানুনের বিরুদ্ধেই বাংলায় যে আন্দোলন করবে তার সব থেকে বড় দুশ্মন আমি হব। এই ব্যক্তিটা এই সরকারের প্রতিবাদ কি রাজ্য সরকারকে একবার জিজ্ঞেস করেছিল আপনি এত বড় কথা বলছেন? রাজ্যটা কি আপনার একা নাকি? আমরাও তো লড়াই করেছি। আর আপনি তো নিজেই বলেন যে জমিয়াতই সরকারকে এনেছে। আমি জমিয়াতকে আবার শ্রদ্ধা করছি, কারণ জমিয়াত যারা প্রতিষ্ঠিত করেছে তারা সত্যি ভালো ব্যক্তি, ভালো মানুষ ছিলেন, আল্লাহর পেয়ারা বান্দা ছিলেন এবং তাদের দেশের জন্য বহুত অবদান আছে। অতএব তিনাদের মেহনতের জিনিসটাকে নিয়ে আপনি আজকে নিজের রুটি শাকছেন, নিজের টাকা ব্যাংক দেন পরিবার। তা আপনি কি সেদিন বলেছিলেন? তা যে ব্যক্তি মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহর পক্ষে দাঁড়ায় না, দাঁড়িয়ে রাজ্য সরকারকে বলেন যে আপনি এত বড় কথা বললেন কি করে, তাকে কি করে মুসলমান মনে করি? সে বলছে মুসলিম সমাজকে অপমান হয়েছে। মাদ্রাসার কিছু ছাত্রকে জড়ো করে আর জমিয়তে উলামা যে হিন্দ একটা পারিবারিক দিক দিয়ে তার একটা জোর খাটিয়ে মাঝে মাঝে প্রোগ্রামের যে কোনো ইস্যু হলে প্রথম ঝলকে শাসকেরই সহযোগিতা নিয়ে প্রোগ্রাম করে একটা লোক জড়ো করে মনে করছে আমার পেছনে প্রচুর লোক আছে। যদি ওনার পেছনে প্রচুর লোক থাকতো তাহলে উনি বসিরহাটে দাঁড়িয়ে জবানা জব্দ হয়ে গেছিল কেন? হ্যাঁ, একটা টিএমসির হাওয়া চলছিল একটা সময়, সেই হাওয়াতে দাঁড়িয়ে জিতে গেছেন মানুষ। 34 বছরে বামকে আর চাইনি, সেই হাওয়াতে জিতে গেছে। ভাবছি হয়তো আমি মুসলমানদের সব কিছু দুঃখ দুঃখ। তবে একটা কথা বলবো, সময় এখনো আছে। যদি উনি তওবা করে পরিবর্তন হয় আলাদা বিষয়। তবে আমার মনে হচ্ছে রাজ্য সরকার কিন্তু এই ব্যক্তিটাকে এবারে সাইড করছে এবং মুর্শিদাবাদে ওয়াকাফ কালা কানুনের প্রতিবাদের আন্দোলনের দাঙ্গাতে জড়াবার ট্যাগ লাগাবে, রাজ্য সরকারই ফাঁসাবে। হয়তো 26-এ ঢোক গিলতে হয়তো নাচারও ছুঁচো গিলা টাইপের হয়তো সাথে রাখতেও পারে, কিন্তু একটা চক্রান্ত চলছে। না হয় তারই দলের একটা ছোট নেত্রী 40 লক্ষ টাকা নাকি ইনি ভোটের জন্য নিয়েছেন, পদ পাইয়ে সিট পাইয়ে না কি দিবার জন্য। এত বড় কথা একটা মন্ত্রীর বিষয় বলে কি করে? কিন্তু দুঃখের বিষয়, খোদার মাত দুনিয়ার বার, আপনি যখন কমের সঙ্গে গাদ্দারি করেছেন, মানুষের সঙ্গে গাদ্দারি করেছেন, ধর্মের সঙ্গে গাদ্দারি করেছেন, আল্লাহ আপনাকে হিদায়ত দেবে কি এটাও সন্দেহ আছে। তারপরেও একটা ভালো পরিবারের সঙ্গে সম্পর্ক, ভালো দলের সঙ্গে সম্পর্ক, তাই দোয়া করি আল্লাহ হেদায়েত করুক। এছাড়া আর কি বলতে পারি? একজন প্রশ্ন করছে, ডানকুনি সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসায় 13 থেকে 14 জন শিক্ষক নেই, সমগ্র বাংলায় এই অবস্থা, প্রতিটা শিক্ষক। দেখুন, আমি এটা নিয়ে বহুত দিন ধরে আন্দোলন করছি। আমার ওই দাদাকে, ভাইকে যিনি জিজ্ঞেস করেছেন, ডানকুনি ফুরফুরা শরীফে 14টা দাদা হুজুরের শিক্ষা প্রতিষ্ঠান নেই। যে দাদা হুজুরের ঘরের একটা অংশ টিএমসির সঙ্গে দীর্ঘদিন জুড়ে আছে, টিএমসিকে হেল্প করছে, টিএমসিকে বাঁচাচ্ছে, টিএমসির প্রচার করছে, তাদের পছন্দ হয়েছে। কিন্তু একবারও ভাবলো না এই টিএমসি আসার পরে দাদা হুজুরের শিক্ষা প্রতিষ্ঠানটা ধ্বংস হয়ে যাচ্ছে। দাদা হুজুর যে শিক্ষা প্রতিষ্ঠানটাকে মাতার ঘামকে পায়ে ফেলে মাথায় করে ঝুড়ালিয়ে তিনার পীর ফতেলে ঐসি হুজুরের নামে মাদ্রাসা করেছে, একবারও এই পরিবারের লোকেরাও ভাবলো না যে এই রাজ্য সরকার এসে 14টা শিক্ষা ফুরফুরা মাসায় নেই। সীতাপুরের মাদ্রাসা ওটাও দাদা হুজুর, ওখানে 11টা নাই। ওইখানে ডানকুনিতে ওটাও বড় হুজুরের তৈরি করা। এক কথায় মাদ্রাসা তো নবীর ঘর। এই রাজ্য সরকার সেম ভাবে যেভাবে কেন্দ্র সরকার আরএসএস এর এজেন্ডা ইসলামের শিক্ষা কেন্দ্র মাদ্রাসাকে মিটাও, কেন ইসলামকে মিটাতে হবে, ঠিক রাজ্য সরকার মুসলিম দরদি সেজে ঘুমটা দিয়ে মাদ্রাসাকে বোল্ডুজারদের না ভেঙে বা কেস না করে মাদ্রাসাকে শিক্ষা বন্ধ করে দিয়ে আস্তে আস্তে মিটিয়ে চলছে। 10,000-এর ওপরে শিক্ষা পদ খালি আছে, আর 14টা 13টা 11টা এভাবে 10,000 শিক্ষা পদ খালি।
কেন মাদ্রাসাকে শেষ করতে হবে? মাদ্রাসা থেকে ইসলাম প্রচার হয়, মাদ্রাসা থেকে ইসলামের শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসা থেকে ইনসাফ, ইনসানিয়ত, ন্যায়, সত্য, সভ্যতা, নারীর অধিকার, এতিমের অধিকার, বিধবার অধিকার, দেশকে প্রেম করার শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসার ছাত্ররা এই দেশের জন্য জীবন সব থেকে বেশি দিয়েছে। দিল্লি থেকে লাহোর পর্যন্ত প্রত্যেকটা গাছের দুদিকে ফাঁসিতে ঝুলেছে মাদ্রাসার ছাত্ররা। এই রাজ্য সরকার সে মাদ্রাসা কাজকে মিটিয়ে দেওয়ার পুরো প্ল্যান করছে। দুঃখ আমাদের উলামারা আজকে কথা বলে না। আমার পীর পরিবারের একটা অংশ তারা রাজ্য সরকারের দালালি করে এখনো চলে যাচ্ছে, একটাবার মুখ খুলে কথা বলে না মাদ্রাসার স্বার্থে। মাদ্রাসার স্বার্থে একটা কথা বলেনি। তাহলে বলুন রাজ্য সরকার সাহস পাবে না কেন? যখন দেখে নিয়েছে আমি এদেরকে খরিদ করে নিয়েছি, এই আলেম উলামা পীরজাদেরকে আমি অর্থ দিয়ে কিনে নিয়েছি, এরা আমার কিনা গোলাম হয়ে গেছে, অতএব এদের মাদ্রাসাকে ভেঙে দাও। কয়েকদিন আগে আপনি দেখলেন না কলকাতায় আন্দোলন হচ্ছিল, 32টা মাদ্রাসাকে বন্ধ করে দিয়েছে এবং হুমকি দিয়েছে সামনে মাসে 150 মাদ্রাসাকে বন্ধ করে দেবে। সিদ্দিকুল্লাহর মতো লোক যদি এদের এরপরও দালালি করে তো সরকার তো করবে। তো সরকারের যতটা না দোষ তার থেকে বড় দোষ আমাদের এই মোল্লা সুরাতে যেগুলো মুনাফেক রয়েছে, যারা মাদ্রাসার গাদ্দার, এরা হচ্ছে সব থেকে বড় দুশ্মন। এই দুশ্মনদের ঘরে আমাদের চিনতে হবে। আজকে যে রসুলের সাফাতের আশা করি আমরা, যে নবীর দিনে আজকে ধ্বংস করে দিচ্ছে যারা, তাদের সঙ্গে আমরা সাথ দিয়ে বেড়াচ্ছি। আমাদের লজ্জা শরম একটু থাকা দরকার। দল করতে হয়েছে, পয়সার দরকার, টাকার দরকার। এতই যখন টাকার দরকার, আরো অনেক হারাম খাবার দালালি করার রাস্তা আছে, সেই লাইনে নেমে যা। কমসে কম নবীর মাদ্রাসা, নবীর দিনকে ধ্বংস করা উচিত নাই মোল্লাদের। এই সংগঠন যারা ধর্মের নামে ব্যবসায়ী কি বলে সংগঠনের নেতা সেজে বসে আছে, এদের এইভাবে দালালি করা উচিত নয়। এভাবে মাদ্রাসাকে শেষ হচ্ছে। তাই প্রত্যেকটা ধর্মের প্রাণ মানুষকে বলবো, সে ডানকুনি হোক, ফুরফুরা হোক, আর সীতাপুর হোক, আর রাজ্যের যে কোনো জায়গায় মাদ্রাসাকে যারা বন্ধ করছে তারা আমাদের শত্রু। তাদের সঙ্গে আমাদের সংগঠিতভাবে লড়াই করা দরকার, তাদের জীবন লাগে জীবন দিতে হবে। এই ঐক্য হওয়া দরকার। আজকে হয়তো আমি একটু জোরে বলে ফেললাম, খারাপ নেবেন না, মনের মধ্যে অনেক ব্যথা। আরে ঘর মে আগ লাগি হয় ঘর কিচ্ছা রাখছে। মাদ্রাসা ইসলামের দুশ্মনী ইসলামের লোকেরাই করছে। অন্য কওমের উপর আগুল তোলার আগে নিজের কওমকে দেখো, নিজের কওমের মধ্যে গাদ্দার ঢুকে বসে আছে। অনেকে দুঃখ প্রকাশ করে বলছে যে আগামীকাল এবং ইতিপূর্বে আপনাকে গালিগালাজ করছে, বিষয়ে কি বলবেন? আল্লাহ দেখছেন, আল্লাহ বিচার করবে, এছাড়া আর কিছু বলবো না। আমি তো, আমার মা আমার বাপ গাল খেয়েছে, আমি হক কথা বলি বলে তাই গাল খেয়েছে। তাহলে কি হক কথা বলা বন্ধ করে দেবো? না, বন্ধ করবো। এটা হয়তো আমার আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আমিও দেখেছি অনেক কষ্ট হয়েছে। কিছুদিন আগে কলকাতায় দাঁড়ি ভর্তি নিয়ে গাল দিয়েছে। গতকালকে তারা নিজেরাই গোষ্ঠীদ্বন্দ্ব করলো, আমার মা তুলে গাল দিচ্ছে। তোর যদি আমাকে এতই মারা শখ যায়, তোদের ভাঙড়ে যখন যাই বেরো দিবি ডাইরেক্ট। আমার মাটা কি করেছে? আমার মাটাকে ধরে টানছিস কেন? তার কি দোষ আছে এখানে? যদি তোর নজরে মনে হয়, তোদের নজরে মনে হয় বাস খারাপ, আমাকে মেরে দে, কিন্তু আমার মাটাকে ধরে টানলি। তবে আল্লাহ দেখেছে, আল্লাহ বিচার করবে। পাশাপাশি আমি লড়ছি হকের জন্য, অবশ্যই আপনাদেরকেও বাঁচাবার জন্য লড়ছি। এক ইমানি দিক দিয়েও বাঁচাতে চাইছি, ধর্মের দিক দিয়ে জালি হুকুমাতদের হাত দিয়েও বাঁচাতে চাইছি। আজ আমার মা আমার বাপ গাল খাচ্ছে। গণতান্ত্রিককে সামনে রেখে, সংবিধানকে সামনে রেখে প্রতিটা গ্রামের মানুষ ভালোবাসার বা যাদের জন্য কথা বলে, যারা মনে করেন আব্বাস সিদ্দিকী কথা বলে, কি করেন আপনারা এটাও আমার দেখার একটু দরকার। তবে সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী কোনো কর্মকাণ্ডকে ইসলাম মানে দেশে বাস করব সে দেশ বিরোধী বা দেশের সংবিধান বিরোধী কোনো কর্মকাণ্ডের দিকে যাবেন, এটা ইসলামও অ্যাকসেপ্ট করে না, আমিও পছন্দ করি না। অবশ্যই আমার খুব ব্যথা লেগেছে। আমি এ বিচার আমার আল্লাহর কাছে দিয়েছি, আল্লাহ দেখেছে, আল্লাহ তিনি শুনেছেন সব, তিনি বিচার করবেন আল্লাহ। এছাড়া আমার আর কিছু বলার। আনিস খানের তৈরি স্টুডেন্ট ফ্রন্টের ছেলেরা আগামীকাল আলিয়া বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারের সামনে তৃণমূলের ছাত্র পরিষদের ছেলেদের দ্বারা আক্রান্ত, কি বলবেন? দেখুন, রাজ্য সরকার হচ্ছে মাদ্রাসার দুশ্মন। 32টা মাদ্রাসা বন্ধ করেছে, শিক্ষক বন্ধ করে দিচ্ছে,
তাহলে সেই রাজ্য সরকারের ছাত্র সংগঠনের শোভা দেয় না তারা কোনো মাদ্রাসা প্রতিষ্ঠানের ছাত্র ইউনিয়ন করবে, এটা তাদের জন্য মানায় না। কিন্তু তারা জোর করে নিচ্ছে কেন? মাদ্রাসার আলিয়ার জমিকে বিক্রি করতে হবে, আলিয়াকে মিটাতে হবে, আলিয়াকে ধ্বংস করতে হবে। আলিয়া হচ্ছে পশ্চিম বাংলায় মুসলমানদের একটা পেহচান, অনেক বড় পুরাতন একটা ঐতিহাসিক মাদ্রাসা। অতএব সেটাকে শেষ করতে হবে। তাই তারা গুন্ডাগিরি সন্ত্রাসী করছে। আমি দিনের শেষে একটাই কথা বলবো, এই সরকারটা এত জুলুম করছে দুটো কারণে। এক, কেন্দ্র সরকার এনাদের দাদা হন। কেন্দ্র সরকার আমার দেশের যিনি প্রাইম মিনিস্টার, তিনি সম্পূর্ণভাবে এই সরকারকে বাঁচিয়ে রেখেছে, সাপোর্ট করছে। ওনার যখন কিছু প্রয়োজন হয় ইনি সাথ দেয়। দ্বিতীয় নম্বর, এর জন্য যত পাপ হচ্ছে, অত্যাচার হচ্ছে, যাই হচ্ছে, সম্পূর্ণ দোষী আমার রাজ্যের প্রশাসন ব্যবস্থা একটা অংশ। আমি জানি না আমার প্রশাসন বন্ধুরা পরকালকে বিশ্বাস করেন কিনা। যে কোনো ধর্মের সাথেই সম্পর্ক থাকুক, ধর্মতে হিংসা বা জুলুম করা শেখায় না, বা অভিশাপকে বিশ্বাস করেন কিনা। আমার মনে হয় প্রশাসন বন্ধুদের একটু রুখে যাওয়া দরকার। অনেক হয়েছে, অনেক হয়েছে। আপনাদের একটা অংশ দ্বারা আইন ব্যবস্থাকে ধ্বংস করে শাসকের কি বলে কর্মী হয়ে তাদের চাটুকারি করারা, মনে হয় এই জায়গায় ব্রেক করা দরকার। নচেত দুটো জিনিস হতে পারে, এক, মানুষের অভিশাপে কঠিন কঠিন বিমার হয়ে আপনারা ধ্বংস হয়ে যাবেন, আর নচেত দেশ ও রাজ্যকে বাঁচাবার স্বার্থে মানুষ কিন্তু যেভাবে ব্রিটিশদের সঙ্গে আচার করেছে, ব্রিটিশ প্রশাসনের সাথে, মানুষ কিন্তু আগামী দিন সেদিকে আগাচ্ছে। আমার মনে হয় একটু যদি মানবতা থাকে, পরিবার, সন্তান, বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে একটু রুখে যাওয়া দরকার। অনেকটা হয়েছে, যা আখের গুছাবার গুছিয়েছেন আর করেছেন, রুখে যাওয়া দরকার। তবে যাক, আমি আজকে আর কথা বলবো না, আমার মন মানসিকতা ভালো লাগছে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে কাছে, দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন, সকলকে আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা। প্রতি শুক্রবারের ন্যায় এই শুক্রবার আজ আমি এসেছি আপনাদের সঙ্গে প্রশ্ন উত্তর বিনিময় অধ্যায় নিয়ে কথা বলতে। তবে অত্যন্ত ক্লান্তর মধ্যে লাগছে নিজেকে। কেন? জুম্মার দিনে, আমি আগেও বলেছি, আজও বলছি, এই দিনটা ছাড়া তো অন্য দিন সময় হয় না। আর এই দিনেও মানুষজন আসে, তাদের সঙ্গে জুম্মার আগে থেকে কথাবার্তা বলতে হয়। বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে আছে, তাদের সমস্যার সমাধান করতে হয়, তাদের সঙ্গে কথা বলতে হয়। তো যাই হোক, আপনারা আশা রাখছি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন।
গত জুম্মায় লাইভে এসেছিলাম, দীর্ঘ আলোচনা হচ্ছিল, কিন্তু তারপরও আমি নিজে থেকেই বিশেষ কারণে আবার লাইভ থেকে উঠে গেলাম। তা আসুন আমরা আমাদের মূল যে লক্ষ্য, যে বিষয়ে উদ্দেশ্যে আসা, যে আমার ভালোবাসার মানুষ আপনারা বিভিন্ন জায়গাতে আছেন, আপনারা আপনাদের মূল্যবান প্রশ্ন করুন, আমি চেষ্টা করব যথাসাধ্য আপনাদের প্রশ্নের জবাব দিবার। এবং এমনি তো আমি প্রায় 35-40 মিনিট লেট হয়ে গেল, 7টায় আসার কথা, 7টা মনে হয় 36-এ সম্ভবত লাইভ চালু করতে পেরেছি। তা বলুন আপনাদের কার কি জানার আছে। আপনাদের সকলের সুস্থতা কামনা করি, ভালো থাকেন আপনারা সকলেই, আশা করি যে যেখানেই থাকেন। কেন আজ চারিদিকে যেভাবে কেন্দ্র সরকার বাঙালিদের ওপরে অত্যাচার করছে, এটা অত্যন্ত একটা দেশের জন্য এবং বাঙালি সমাজ মানুষের জন্য অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার। আমি চাই এই অত্যাচার অবিলম্বে বন্ধ হোক এবং এই ফ্যাসিস্ট চিন্তা ভাবনার যে মন মানসিকতার কেন্দ্র সরকার, সেই সরকারের পতন হোক, এটাই আশা করছি। অনেকে আপনাকে সালাম দিয়েছে এবং ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু মানুষের কথা বলতে বলতে বিভিন্ন হাজার রকম মানুষ আছে, হাজার রকম প্রশ্ন থাকে, হাজার রকম কাজ থাকে, একটু ক্লান্ত লাগছে। যাক, সকলে সালামের জবাব আলাইকুম আসসালাম রহমতুল্লাহ। আনিস কারিম জিজ্ঞেস করছে, ভাইয়া বাংলাতে বিজেপি মিটিং করতে পারে, কিন্তু ওয়াকআপ নিয়ে মিটিং মিছিল করলে মমতা ব্যানার্জির সমস্যা কি বলবে? আমরা যত দ্রুত তাড়াতাড়ি বুঝবো তত আমাদের জন্য ভালো হবে। বিজেপি টিএমসি আলাদা নয়, এরা দুজনাই নাগপুরের আরএসএস এর ইশারায় চলে। দাদা ভাই বোনের সম্পর্ক এদের। যেমন আমাদের একটা পারিবারিক কোনো সম্পদকে নিয়ে দখলদারির ঝামেলা হয় মাঝে মাঝে, ঠিক তেমনই এদের পারিবারিক কখনো কখনো ঝামেলা হয় শুধু দখলদারি নিয়ে, যে এই জায়গাটা আমি নেবো, ওই জায়গাটা আমি নেবো। মূলত এদের মধ্যে দুটো দলেরই একটা জায়গা নাগপুরের আরএসএস এর ইশারাতে চলে। তাই বিজেপি শাসিত এলাকায় বা বিজেপির কোনো সমস্যা পড়লে টিএমসি পিছন থেকে তার সহযোগিতা হেল্প করে। ঠিক তেমনই পশ্চিমবাংলায় বিজেপি সব কিছু করবে, আন্দোলন করবে। শুভেন্দু অধিকারীর মতো মানুষ যে সর্বসময় মুসলিম বিদ্বেষ কথাবার্তা উগলাচ্ছে, সেরকম ব্যক্তিকে রাজ্য সরকার প্রশাসন দিয়ে পাহারা দিয়ে তার মিটিং মিছিল করাবে, তখন সমস্যা হয় না। কিন্তু বাকি আদার্স কেউ করলে, যারা ধর্মপ্রেমিক, সমাজপ্রেমিক, দেশপ্রেমিক, সম্প্রীতি প্রেমিক, সংবিধান প্রেমিক মানুষ, তো তাদের বেলাতেই রাজ্য সরকারের সমস্যাটা হয়। এরা নিজেরা মিলেমিশে কাজ করছে, তাই আমরা কিছু করলেই সমস্যা হবে। তবে এই সমস্যাকে দিকে তাকিয়ে বসে থাকলে হবে না, সমাধানের জন্য নিজেদের ঘরে আরও বেশি করে মিটিং মিছিল করতে হবে এবং আস্তে আস্তে নিজেদের ঘরেও রাজ ক্ষমতার দিকে এগিয়ে আসতে হবে। মন্ডল প্রশ্ন করছে, স্টুডেন্ট ফ্রন্ট রাজ্য কমিটির ডাকে আগামী 25শে জুলাই বিকাশ ভবন অভিযান আছে, বিভিন্ন দাবি দাবা, তার মধ্যে আনএডেড মাদ্রাসাকে অ্যাডেড মাদ্রাসা, মহসিন ল কলেজের ল বিভাগে মহসিন শব্দ যুক্ত করা, শিক্ষক নিয়োগ সহ বিভিন্ন দাবি দাবা নিয়ে ডাক দিয়েছে, কি বার্তা দেবেন? অবশ্যই আমি শিক্ষাপ্রেমিক মানুষকে বলবো, আমি দেখছি এই স্টুডেন্ট ফ্রন্ট খুব সুন্দর একটা আন্দোলন মোমেন্ট তৈরি করছে বিভিন্ন জায়গায়। তাদের যে নিউ যুব সমাজ এবং তরুণ যুব সমাজ, শিক্ষিত সমাজ, ছাত্র যুব সমাজ যেভাবে এগিয়ে আসছে, এটা আগামী দিন হয়তো বাংলায় একটা শিক্ষা জাগরণের জন্য ভালো একটা মেসেজ আসছে। তাই প্রত্যেকটা শিক্ষাপ্রেমিক এবং দুর্নীতিকে যারা খতম করতে চায়, শেষ করতে চায়, সেই শ্রেণীর মানুষদের উচিত স্টুডেন্ট ফান্ডের এই ডাকে যথাসাধ্য আপনাদের সহযোগিতা ও সাথ দেওয়া দরকার। পাশাপাশি রাজ্য সরকার যে 32টা মাদ্রাসাকে বন্ধ করে দিয়েছে এবং এছাড়াও মাদ্রাসা শিক্ষাকে যে অবমাননা করছে, ধ্বংসের মুখের দিকে ঠেলে দিচ্ছে,
তারও যখন বিষয়টা রয়েছে, একজন ধর্মগুরু ঘরের সন্তান বা ধর্ম প্রচারক হিসাবে আমার মনে হয় আমাদেরকে এই স্টুডেন্ট ফান্ডের এই কর্মসূচিকে সাধুবাদ জানানো দরকার এবং সহযোগিতা করা দরকার, মানুষের তাদের পাশে থাকা দরকার আমি মনে করি। নাসিম শেখ প্রশ্ন করছে, মমতা ব্যানার্জি নিজে বলে দিল্লি গিয়ে আন্দোলন করুন বিভিন্ন বিষয় নিয়ে, অথচ অন্যান্য রাজ্যে পর্যায়ে স্টুডেন্টদের উপর যে অত্যাচার হচ্ছে সে বিষয় নিয়ে কলকাতায় একটু মিছিল করেছে, কি বলবেন? দেখুন, এই বিষয়টাকে দুই ভাগে বলতে হবে। প্রথম কথা হচ্ছে, শাসক পশ্চিমবাংলাকে তাদের ব্যক্তিগত সম্পদ মনে করছে। সে মনে করছে পশ্চিমবাংলায় আমি আর আমার ভাই বিজেপি এরাই শুধুমাত্র প্রোগ্রাম করতে পারবে, অন্য কাউকে করলে ডিস্টার্ব করব, পুলিশদের পিটবো, রুখবো, কেস দেবো, অন্য কাউকে করতে দেবো না। কেন? পশ্চিমবঙ্গ আমাদের ব্যক্তিগত। যেমন বিজেপি মনে করছে দেশটা তাদের ব্যক্তিগত, ঠিক এই চিন্তাধারাতে তারা আজকে এই রকম কাজ করে চলেছে। তাই তাদের এই সংবিধান বিরোধী যে ভাবধারা বা চিন্তাধারা, এটাকে আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমার একজন সংবিধান প্রেমিক দেশপ্রেমিক মানুষ হিসাবে বিজেপি এই টিএমসির এই কর্মকাণ্ডে এবং বিজেপি যেভাবে চিন্তাভাবনা, উভয়ের এই চিন্তাভাবনার বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি এই যে বিভিন্ন রাজ্যে বাঙালিদের ওপরে যে অত্যাচার কেন্দ্র ফ্যাসিস্ট সরকার করছে, সেও চরমভাবে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করতে চাইছে এবং বাংলা ও বাংলা ভাষাকে অপমান করছে, অবজ্ঞা করছে, অপমান করছে। অথচ দেশ স্বাধীনতার জন্যে বাংলা ভাষার বীর সন্তানেরা, যারা মাতৃভূমি বাংলা ছিল, নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে হাফিজ তিতুমির থেকে শুরু করে এভাবে বহুত, কতজনের নাম বলবো, যে অবদান তাদের রয়েছে, আমি অন্য সবার অবদানকেই সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি বা শ্রদ্ধা জানাচ্ছি, কিন্তু তুলনামূলক বাংলা সব থেকে বেশি কিন্তু দেশ স্বাধীনতার বীর পুরুষ দিয়েছে, দেশে তাদের অবদান অনেকটা বেশি রয়েছে। তা সেই জায়গায় আমার কোনো এক জায়গায় যেন মনে হচ্ছে এই জন্যে বাংলার ওপরে একটা বেশি রাগ। কেন? বর্তমান কেন্দ্র সরকার তো ব্রিটিশ পলিসি বা ব্রিটিশদের যেন মনে হচ্ছে দেখানো রাস্তাতে চলতে চাইছে, দেশকে শেষ করতে চাইছে, দেশের মধ্যে গোলামি প্রথা শুরু করতে চাইছে। তো এটা যেমন কেন্দ্র সরকার নিন্দার কাজ করছে, আর রাজ্য সরকার যে কলকাতায় প্রোগ্রামটা করেছে, এক তো নিজে বলছে যে অন্য কেউ কলকাতায় আন্দোলন করতে পারবে না, বিশেষ করে অকাবলিয়া বলেছিল আন্দোলন করতে পারবে না। এ থেকে বোঝা যাচ্ছে এই ওয়াকাফটা মুসলমানদের ধর্মীয় ইস্যু, তো তাই রাজ্য সরকার মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা গেলে রাজ্য সরকার বড় খুশি হবে। কেন? তিনি যে মুসলিম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, তার একটা বহিঃপ্রকাশ, এটাও একটা তার প্রমাণ। পাশাপাশি রাজ্য সরকার যে আন্দোলনটা করতে নামলো, শুধুমাত্র আইওয়াস একটা নাটক করলো। রাজ্য সরকার যদি সত্যি পর্যায়ী শ্রমিক বাঙালিদের দরদি হতেন, তাহলে আজকে 2.5-3 মাস কম বেশি ধরে এই অত্যাচার চলছে, আরও বেশি কম বেশি হতে পারে। তো সেই জায়গায় কেন্দ্র সরকারের এই অত্যাচারের, এই জুলুমের প্রতিবাদ আজকে মনে পড়লো। অবশ্য ধন্যবাদ জানাই কংগ্রেস বন্ধুরা, তারা তো দীর্ঘদিন আন্দোলন করে যাচ্ছে দেখছি, অনেক দিন তো পুরো দেশ জুড়ে। আর নওশাদকেও এবং আইএসএফকে, তারা কর্মীদের ঘরেও আমি সাধুবাদ ধন্যবাদ জানাই, তারাও দীর্ঘদিন ধরে এই আন্দোলন করছে এবং কলকাতায় হোম ডিপার্টমেন্টে তারা বিভিন্ন ডিপুটেশন দিয়েছে বিভিন্ন রাজ্যে, যাতে এই একটা একটা অফিস তৈরি করা হয়, সেখানে যোগাযোগের জন্য একটা ফোন নম্বরের ব্যবস্থা করা হয়। এটা তো দীর্ঘদিন আন্দোলন নওশাদ করছে। নওশাদের আন্দোলনের হাইজ্যাকও বলতে পারি, বা আন্দোলনকে ডাউন করে, যাতে করে আমি দ্রুত ভোট আসছে তো বাঙালি যারা বাইরে থাকে, অবাঙালি, তাদেরকে একটা প্রিয় হয়ে উঠতে হবে, এজন্যে একটা নাটকের জন্য মিছিল, যেভাবে ওই এনআরসির সময় মিছিল করে বেড়ালো। আজকে দেখুন না, বিহারে শুরু হয়েছে, আমার রাজ্যেও নাকি শুরু হয়ে গেছে, আগস্ট মাস থেকে তার বেরোবে। এনআরসির থেকে ভয়ঙ্কর, তাদের নাগরিকত্ব, তাদের নাম থাকবে না, এরকম একটা পরিকল্পনা চলছে। তো যাই হোক, তো এই যে কাজ, যে নিজে বলছে যে আন্দোলন, কেন্দ্র সরকার যখন আইন করছে, কেন্দ্র সরকারের যখন বিরুদ্ধে আন্দোলন দিল্লি গিয়ে করো, এটাও তো কেন্দ্র সরকারের বিরুদ্ধে। তাহলে আপনি কেন্দ্র সরকারের সঙ্গে নিজের ভাইপোর জন্য বারবার দিল্লি চলে যাচ্ছেন, আপনি দিল্লি যাচ্ছেন না কেন? যে সেখানে বলুন না,
আর যদি বলতে না পারেন, একটা ফোনেও তো বলতে পারেন যে এটা কি অত্যাচার হচ্ছে, বা যে রাজ্যগুলো অত্যাচার করছে সে রাজ্যের সিএমকে তো ফোন করতে পারেন। এখন বললে বলবে আমি কিভাবে রাজ্য চালাবো, কাউকে জ্ঞান দিতে হবে না। এর আগে যখন বলেছিলেন এরকম বলতো জ্ঞান দিতে হবে না। আপনি বেশি জ্ঞানী জানি, কিন্তু তারপরও আমরা তো রাজ্যের নাগরিক, আমাদের অধিকার সংবিধান দিয়েছে, জ্ঞান দিচ্ছি না, তাই এটা আমাদের বলার দায়িত্ব, সেটা বলতে হবে। সংবিধান বাঁচাবার স্বার্থে দেশের মানুষের জন্য কথা বলতে হবে। তবে মানুষকে বুঝতে হবে যে এই ড্রামা, এই নাটক শুধুমাত্র আমাদেরকে ধোঁকা আয়াস করছে। যদি সত্যি বাঙালিদের প্রেমিক হতো তাহলে সুপ্রিম কোর্টে তো যে কেস করতে পারতো, কেন এটা সংবিধান বিরোধী একটা কাজ হচ্ছে। দ্বিতীয় নম্বর কথা, সেই রাজ্যকে ফোন করে একথা তো যেমন উড়িষ্যা বলো, বিহার বলো, বিভিন্ন রাজ্যে যে তোমার রাজ্যের যারা আমার রাজ্যে আছে তাদেরকে আমি পাঠিয়ে দিচ্ছি, আমারগুলোকে পাঠিয়ে দাও। জানি যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে এগুলো উচিত নয়, কিন্তু সোজা আঙুল যখন না ঘি ওঠে আঙুল তো বেঁকাতে হয়। সব জায়গায় আপনি দিল্লিতে চলে যান, সব বিষয়ে আপনি মোদির সঙ্গে সেটিংয়ে বসে যান বা আলোচনায় বসে যান, যাই হোক ইত্যাদি ইত্যাদি, তারা আপনার আলোচনা করেন। আর এই বিষয়টা আপনি করছেন না কেন? এ থেকে বোঝা যাচ্ছে শুধুমাত্র একটা ভোটকে সংরক্ষিত করার জন্য। কেন? যারা বাঙালি ভাই আছে তারা ভোটের সময় গাড়ি বোঝাই করে সেই শাসককে ভোট দেয়। তো বাঙালি ভাইয়াদেরকেও বলবো, আপনারাও ভাবেন, দেখেন কি বুঝছেন। তবে ধন্যবাদ জানাই আইএসএফকে, তারা এমন চাপ দিয়েছে শাসককে রাস্তায় ভিজতে হচ্ছে। এটা এই জন্যে বিরোধী শক্ত একটা থাকা দরকার। আর বিজেপি যে বিরোধীর নামে আছে, বিজেপিকে তো বিরোধী হিসাবে আনন্দবাজার পত্রিকায় মমতা ব্যানার্জি নিজেই বলেছিল বিজেপিকে ফন্ডে এনে লড়বো। ওটা শুধুমাত্র ফর শো, ওই বিরোধীতে কোনো কিছু কাজ হবে না, কেন দুজন একই টাকার ইদিক আর ওদিক। সেটাই বলবো। ইমাম ভাতা নিয়ে, ইমাম ভাতা নেওয়ার জন্য অনলাইন পোর্টালে নথিভুক্ত করতে বলছে, বিভিন্ন তথ্য চাইছে, তার জন্য অনেক ইমাম সংগঠনরা গ্রুপ খুলেছে, যেমন মসজিদের দলিল সব দিতে বলছে। এ বিষয়ে আপনি কি বলছেন? আমার কাছে কথা হচ্ছে, ভাতাটা দেবেন তো ইমামকে, তাহলে মসজিদের কাগজপত্র দলিলে আপনি কি করবেন? প্রতিটা গ্রামে তো আপনার পার্টির লোক আছে, 2-4টে 5টা 10টা যাই হোক আছে তো নাকি? তাদের মাধ্যমে এই মসজিদের ইমামের বায়োডাটা আপনি নেন। পরবর্তীতে ইমামকে যদি আপনার কোনো কিছু কাজে লাগে, বা ওই কখনো যদি কোনো রকম জিনিসে জড়াতে হয়, ফাঁসাতে হয়, সেটা ইমামকে আপনি ভাইরে ভাড়া দিচ্ছেন, ইমামকে আপনি ভাতা দিচ্ছেন, ইমামের সাথে আপনি ডিটেলস দেন। আমরা আগে থেকেই বলে আসছি, এই যে জমি জায়গা বা কবরস্থান পাকা করে গ্রিল দিয়ে যে ঘিরছে, এটা অ্যাকচুয়ালি দখলদারি একটা হচ্ছে। তো সেই জায়গায় আমি ধন্যবাদ জানাই ওই সকল ইমাম ভাইদেরকে, দেরি হলেও যিনারা বুঝেছেন, জেগেছেন, আপনাদেরকে আন্তরিক সালাম মুবারকবাদ জানায়। আপনাদের দেখে দেখে যদি বাংলার আরও ইমাম ভাইরা জাগেন, এতে মসজিদের জন্য ভালো, ইমাম ভাই আপনাদের জন্য সব থেকে বেশি ভালো। মসজিদের ওপরে হাত এলে তো আমরা সাধারণ স্তরের মানুষ মসজিদের পাশে দাঁড়িয়ে জান মাল কুরবান করে মসজিদ বাঁচাবার জন্য লড়াই করব। তাতে যত যাই হয় হবে, যত দূর যেতে হয় যাওয়া হবে। কিন্তু ইমাম ভাই আপনাদের বিপদে কেউ পাশে দাঁড়াবে না। এই যে আপনারা জেগেছেন, এর জন্য আপনাদেরকে আরও একবার ধন্যবাদ, সালাম, মুবারকবাদ। আপনাদেরকে সামান্য পয়সা দিয়ে আপনাদের দ্বারা আল্লাহর ঘরকে ইরা নিজেদের আন্ডারে নিতে চাইছে, আল্লাহর ঘরকে ইরা ধ্বংস করতে চাইছে। ইসলাম ধর্মের সেন্টার মসজিদ, মসজিদে নবাবী থেকে শিক্ষা, ধর্ম, ইবাদত, বান্দেগি এবং বহুমুখী শিক্ষা কেন্দ্র মসজিদ নবাবী থেকে আমার রসুল করেছে, সেই মসজিদকে এরা ধ্বংস করে দিতে চাইছে, ইসলামের ঐতিহ্যকে মিটিয়ে চাইছে। আমি প্রথমেই বললাম যে আরএসএস এর, বিজেপি টিএমসি আরএসএস এর ইশারায় চলছে, বিজেপি ডাইরেক্ট করছে, আর টিএমসি ছলে বলে কলে কৌশলে সেই মসজিদ ইসলামের স্মৃতিগুলোকে মিটাবার জন্য সমস্ত রকম কৌশল অবলম্বন করছে। দেরি হলেও আমার যেসব ইমাম ভাইয়েরা জেগেছেন তাদেরকে ধন্যবাদ। কিন্তু ভয় হচ্ছে, ভেতরে ভেতরে অনেক মসজিদকে এই শাসকের হাতে বিক্রি করে দেয় না তো? কেন কাগজপত্র দেওয়া মানে জানবেন আপনি বিক্রি করে দিলেন, দিয়ে দিচ্ছেন। আমরা বিগত দিন দেখেছি জমিদারি প্রথাতে ওই লাল খাতায় লিখত, কিছু চা খাবে, বিস্কুট নেবে, কিছু নেবে গরিব মানুষ,
লিখতো। একটা দিন যখন সেটা বড় অঙ্ক হয়ে, তখনকার সময় 1 আনা 2 আনার অনেক দাম, তখন বলতো তোমার কাছে আমি এত টাকা পাই। তখন বলতো কিসের পান? না এই যে এই দিয়েছিলাম। তখন সে দিতে পারতো না, তার জমিটাকে নিয়ে নিত। তার এই যে ইমাম ভাতা, এটা কোনো একটা জায়গায় সেরকমই সেই গোলামি প্রথার, জমিদারি প্রথার, সেই দাসত্ব প্রথার দিকেই নিয়ে যাচ্ছে। আমি এ বিষয়ে ইমাম ভাইদেরকে বলবো, আপনারা আগিয়ে আসেন, সংগঠিত হন। আমি আমার জায়গা থেকে আমি আবার বলছি, আপনারা যদি আগিয়ে আসতে পারেন, এক হতে পারেন, আমি আপনাদেরকে গল্প বলছি না, ফালতু বলছি না। অন্য অন্য রাজ্যে যদি 17,000, 18,000, 15,000 করে মাইনে দিতে পারে ইমামদের, তাহলে আমার রাজ্যে কেন 20,000 টাকা মাইনে দিতে পারবে না? আমার রাজ্যে তো অকাপ সম্পদ অনেক বেশি। তাই আমি আপনাদেরকে অনেক রাস্তা আছে দেখাবো। যদি আপনারা চান, আসুন আমরা একসাথে বসি। অবশ্যই আমরা দুনিয়া আখেরাত উভয় দিকটা হালাল অবস্থায়, আল্লাহর রিজার অবস্থায় আমরা সাকসেসফুল হব ইনশাল্লাহ। অনেকে ভাঙড়ের রাজ্জাক খানের খুনের বিষয়ে জানতে চাইছে এবং বলছে যে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বেই মৃত্যু, হত্যা, আবার নিজেরাই আন্দোলন করছে তার প্রতিবাদে, কি বলবেন? এটা অনেক বড় একটা বিষয়। গত জুম্মাতে আমি বলেছি বিষয়টার ওপরে। এখন জানতে যখন চাইছেন, এতটুকু বলি, এটা মানুষের মাইন্ডকে ডাইভার্ট করতে চাইছে। টিএমসিরই একটা ভেতরে, টিএমসি ভাইদের মধ্যেই একটা অবাক হয়ে যাচ্ছে, তারা হতভম্ব হয়ে যাচ্ছে যে নিজেদের লোককে নিজেরাই খুন করে দিচ্ছে। এইটাকে ড্যামেজ কন্ট্রোল করার জন্য এই মিছিলটা করে দেখাতে, মানে মিথ্যা প্রচার করে এই মানুষ, সরল প্রাণ মানুষের ব্রেনকে ওয়াশ করার একটা চেষ্টা মাধ্যম। দ্বিতীয় নম্বর, রাজ্য সরকারকেও দেখাতে চাইছে যে এই মার্ডারটা হওয়ার পরও মানুষ আমাদের সাথে আছে, তাই বিভিন্ন জায়গা থেকে ভাড়া করে নিয়ে এসে একটা গ্যাদারিং করে দেখাবার চেষ্টা করেছিল, কিন্তু গ্যাদারিং হয়নি। তো যাক, সেটা কার ডাকে কে কোথায় যাবে না যাবে বলে আমি বেশি কিছু বলছি না। তবে এই মার্ডারটার পিছনে বা খুনটার পিছনে অনেক বড় রহস্য আছে ভাই। অবশ্যই এটা একটা দখলদারি ব্যাপার, এটা একটা অর্থ লেনদেনের ব্যাপার, এবং অনেক মোটা একটা টাকা টেবিলের সামনে আসার পরেও সেই টাকার ভাগ না পাওয়ার ব্যাপার। আমার থেকে বেশি প্রশাসন বন্ধুরা জানে। তার পাশাপাশি কিন্তু এটাও মাথায় রাখতে হবে, এই ভাঙর একটা অন্য কারো হাতে ছিল, তার হাতেরই তৈরি করা হচ্ছে এই রাজ্জাক খান ভাই। সেই ভাইকে বর্তমান শাসকেরই ঘোষণা অনুযায়ী যে সমাজ বিরোধী, সন্ত্রাস, আতঙ্কবাদ, যাকে আমরা দিন ইসলামের ভাষায় বলতে পারি জাহান্নামের একজন কুকুর, সেই রকম মাইন্ডের একটা ব্যক্তিকে শাসকই তাকে বলছে তুই এই করিস, তুই ওই করিস। তাকে দিয়েই আবার ভাঙরে মুসলিমের লাশ পড়ুক, মুসলমান হত্যা হোক, সে শাসকের দলে হোক আর যে কোনো দলে হোক, মরবে তো মুসলমানই। এর জন্য বড় প্ল্যান মাফিক তাকে শাসক দায়িত্ব দিল। সেই জায়গাতে সে তখন পুরাতন যার হাতে ভাঙর ছিল, তার থেকে জোর করে তার লোকগুলোকে সব কেড়ে নিয়ে নিজের দিকে নিল। নেওয়ার পরেই রাজ্জাক খানের দেখবেন দুটো জিনিস বড় প্লাস পয়েন্ট আছে। নাম্বার ওয়ান, রাজ্জাক খানের হেলথ, স্বাস্থ্য চেহারা খুব সুন্দর, আল্লাহ তাকে দিয়েছে, খুব সুন্দর, এবং হালকা বয়স যুবক ছেলে, এবং তার বক্তব্যের একটা স্পিক পাওয়ার আছে। তাই বর্তমান যে সন্ত্রাসের হাতে দায়িত্ব দিয়েছিল, সেই জালিম বেঈমান মুনাফেক সে কি করলো, একে বিভিন্ন পদ দিল। যেমন ওই কি বলে বিজয়গড় বাজারের দায়িত্ব দিচ্ছে, নতুন যে ব্রিজ হবে ওই ব্রিজে নতুন করে যে দোকান ভাঙা পড়েছে আবার হবে, তার থেকে যে টাকা পয়সার ব্যাপার অনেক কিছু দিয়েছে। কিন্তু ভেতরে ভেতরে সেই পুরাতন বন্ধু বা পুরাতন সাথী বা পুরাতন প্রেমিক আগে যে ছিল তাকে কিন্তু ভুলতে পারে না। এই যে যোগাযোগটা রেখেছিল, এইটা কিন্তু এই সন্ত্রাস ভালো নজরে নেয়নি। এটা হলো কিন্তু মূল বিষয়। কেন অলরেডি
আমাদের কাছে গোপন সূত্রে খবর আছে, অনেক বড় নেতাদেরও নাম বলেছে যাদের ইশারা এসব হয়েছে। যারা ধরা পড়েছে তারা অবশ্যই আসামি, তারা খুন করেছে, তারা জঘন্যতম একটা অন্যায় করেছে। মানুষ মানুষকে খুন করবে, এর চেয়ে বড় অন্যায় কি হতে পারে? অতএব তাদের কোনোভাবে মাফ হক বা শাস্তি হবে না এটা ভাবতে পারি না। প্রশাসন অবশ্যই, আইন ব্যবস্থা অবশ্যই শাস্তি দেবে, কিন্তু এদেরকে দিয়ে করালো কারা, সেই বড় বড় মাথা গোনের একটা ব্যাপার রয়েছে। সেখানে ঘোষণাও করেছে যে কারা ছিল, কারা বলেছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় জানি না প্রশাসন বন্ধু জানার পরেও কেন গুরুত্ব দিচ্ছে না। তবে এই বিষয়ে আমি জনগণকে কয়েকটা প্রশ্ন করব, জনগণকে কয়েকটা জিনিস ভাবাবো, বিশেষ করে টিএমসির বন্ধুদেরকে বলবো যে খুব ভালো তারে বুঝুন ভাইরা। দেখুন, দেশ চালাতে গিয়ে রাজনীতি করছেন, যার যেটা পছন্দ করছেন, কিন্তু নিজের দল নিজের দলকে খুন করে দিচ্ছে, এইটা একটা বড় ভাবার বিষয়। আর ঠিক দেখুন, মুসলিম সম্প্রদায় যেখানে বেশি সে জায়গাতেই কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বটা প্ল্যান মাফিক লাগানো হয়েছে। যেই মরুক, মূলত মুসলমান মরবে তো, এটা চাইছে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, যে খুন করলো, খুন করার পরে সে এসে ক্রিমিনালের পাশে, সন্ত্রাসদের পাশে দাঁড়িয়ে আছে। সন্ত্রাস তাকে বলছে আমি চিনি না, ক্রিমিনাল তাকে বলছে চিনি না, আবার কিছুদিন পর এখন বলছে হ্যাঁ আমার দলের কর্মী। তো এই যে চীনা মানুষকে চিনি না, এখানে কি একটা প্রশ্ন, ডাউট হয় না? প্রশাসন বন্ধুরা কেন যে এই বিষয়টাকে এড়িয়ে যাচ্ছেন তিনারাই ভালো জানেন, কেন তিনাদের দায়িত্ব, তিনারা অবশ্যই ভালো বোঝেন। তবে কোনো এক জায়গায় প্রশাসন বন্ধুদের বিগত দিনের যে দলদাস হওয়ার একটা যেন দুঃখ বা প্রশ্ন উঠছে, যে এত বড় একটা তরতাজা যুবককে মেরে দিল, সেইটাকেও নিরপেক্ষতা তদন্ত হবে মনে হচ্ছে, না তিলোত্তমা বোনের মতো ওই একটা সিভিককে ফাঁসিয়ে দিয়ে কেসটাকে ধামাচাপা দিবার একটা পরিকল্পনা হবে? এই 2-7টা 8টা 9টাকে দিয়ে ছোটোখাটো চোর ছাঁচেরা গুন্ডা যারা অর্থ লেবে হোক বা ভাগ পাইনে হোক, কিন্তু এদেরকে যে মাস্টার মাইন্ড করালো সে কে? দ্বিতীয় নম্বর কথা, যে ব্যক্তিটা কিছু বিষয় হলে সব বিষয়ে নাক গলায় চিল্লাচিল্লি করে, সোশ্যাল মিডিয়ায় তাকে আজ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে না। তার পাশেও কিন্তু এই যে প্রথম মোফাজ্জেল না কি নাম, যে আসামি মেন মাস্টার মাইন্ড মিডিয়া বলছে, দেখা গেল তার খবর কোথায়? প্রশাসন বন্ধু কি তাদেরকে ধরার জন্য বা তাদেরকে ডাকার জন্য চেষ্টা করছে? আশা করছি করবে, কেন তিনাদের দায়িত্ব তিনারাই ভালো জানে। তবে দুঃখের সাথে একটা কথাই বলতে হয়, আনিস খান নিয়েও বলেছিলাম, তিলোত্তমা বোনকে নিয়েও বলেছিলাম, এই আমার রজ্জাক খান ভাইকে নিয়েও বলছি। হতে পারে তিনি টিএমসি, তিনি আমার বাংলার একটা নাগরিক, যুবক ছেলে, তার পরিবার আছে, বাচ্চা রয়েছে, এই ভাইটাও বিচার পাবে না। এবং একটা ভালো পরিবার তো মনে হচ্ছে, কেন দেখলাম ওই পরিবারের বড় দাদাকেও দেখলাম বেশ ইসলামের আদর্শের ওপরে, এবং একজন আলেম মনে হচ্ছে ইমাম সাহেব রয়েছেন। সেই পরিবারে একটা তরতাজা ছেলে মারা গেল, এর বিচার প্রকৃত আসামি পর্যন্ত যাবে না। যদি যেত, প্রকৃত আসামির নাম তো বলে দিয়েছে, তারপরও প্রকৃত আসামির কাছে যাচ্ছে না। কেন গেলে এক যেমন দলের ভাবমূর্তি নষ্ট হবে, দ্বিতীয় নম্বর কথা প্ল্যান মাফিক তো তাদেরকে দিয়েই ভাঙরে সন্ত্রাস তৈরি করতে চাই শাসক, সেই জায়গায় একটা বাধা আসতে পারে, একটা আরো বড় কিছু তো বাইর হয়ে যেতে পারে, কেঁচো খুঁড়তে খুঁড়তে সাপ বাইর হয়ে যেতে পারে। আজকে নিশ্চয়ই আপনারা জানেন ওই এলাকার মানুষ যে প্রায় সময় থানাতে গিয়ে বসে আছে। কি করছে থানাতে? কোনোভাবে তিলোত্তমা বোনের মতো ওই জিকটা হয়েছে তকটাকে নিয়েই কেসটাকে চেপে দিবার হয়তো পরিকল্পনা হতে পারে। আর বড় দুঃখের সাথে টিএমসির বন্ধুদেরকে আবার একবার বলবো, নিশ্চয়ই আপনারা শুনেছেন আরো 5টা যদি মারতে হয় মারবে, ভাঙর চাই, কিন্তু একবারও তো বললো না নন্দীগ্রাম চাই, একবারও তো বললো না শুভেন্দুকে হারাতেই হবে 26-এ, তার জন্যে যা করতেই করব। একবারও তো কেউ বললো না শাসক দলের যে ওই যে ভাটপাড়ার অর্জুন সিং, তারপরে কি বলে ওই কি মজুমদার যেন আগের যে সভাপতি ছিল, কি নাম যেন, সুকান্ত মজুমদার,
তাকে হারাবার জন্য যা করতেই করবে। এরা নিজেরাই মার্ডার করবে আগামী দিন নিজেদের কর্মী দলের লোককে, একাধিক, 5টা কেন একাধিক মার্ডার করবে, এদের মন মানসিকতা আছে। তাতে 50-50টা দিয়ে মার্ডার করতে হয়, নিজের দলের লোককে মেরে দেবে, দিয়ে এই মিথ্যা কেস আইএসএফ এর ঘাড়ে চাপিয়ে দিয়ে আইএসএফ এর ছেলেদের ঘরে মিথ্যা কেসে জেলে ভরে দিয়ে ময়দান ফাঁকা করে এরা ভাঙড়কে দখল করবে। যে কোনো হালে হলো এদের লক্ষ্য নওশাদ তথা আইএসএফ এর একমাত্র বিধায়ক, তাকে হারাতে হবে। কেন, দিদি মোদি এরা এক টেবিলের লোক, এক লাইনের লোক, এরা থাকলে অসুবিধা নয়, একে অপরের ঠিক সুখে দুঃখে সাথ দেবে। কিন্তু আইএসএফ একমাত্র চেয়ারম্যান বিধায়ক নওশাদ সিদ্দিকী যেভাবে সর্বধর্মের পিছিয়ে পড়া মানুষের হয়ে আওয়াজ তুলছে বিধানসভার ভেতরে বাইরে, এবং এনআরসির বিরুদ্ধে কেস করেছে, এই ওয়াকাফ কালা কানুনের হয়ে কেস করেছে সুপ্রিম কোর্টে, তার কেস চলছে, হজ হাউস বেউজ্জুতি হচ্ছিল সেখানে গেছে, তারপরে তিলোত্তমা বোনের হয়ে লড়ছে, একটার পর একটা যেই হোক যে কোনো ধর্মের হোক সেই দেউচা পাচা মিলে গিয়ে লড়াই করছে। এই যে নওশাদ পুরো বাংলা জুড়ে তার যে একটা মানুষের তার পিছনে যে ঢল, আগামী দিন নওশাদের মধ্যে যে বাংলার একটা রাজ ক্ষমতায় তার আইএসএফ যাচ্ছে, এই যে একটা আবহাওয়ার বাতাবরণ চলছে, এইটা না কেন্দ্র সরকার ভালো নজরে নিচ্ছে, আর না তারই বোন বা সাথী রাজ্য সরকার ভালো নজরে দেখছে। অতএব এই হক কথা ফক করে বেরিয়েছে, শুভেন্দু থাকে থাক, দিলীপ ঘোষ থাকে থাক, যত থাকে থাক, নওশাদকে যেমন হোক করে ভাঙড়ে হারাতে হবে। 5টা কেন 50টা নিজের দলের কর্মীকে খুন করে হলেও যেমন চাপাতে চেয়েছিল আগামীতে চাপাবে। তবে প্রশাসন বন্ধুকে এই বেলাতে ধন্যবাদ তো একটু দিতে লাগে, আশা করছি তারা পূর্ণাঙ্গ তদন্ত করবে, তবে তাদেরও হয়তো কিছু প্ল্যান পলিসি থাকতে পারে। তবে এই যে তড়িঘড়ি যে প্রকৃত আসামিকে ধরলো, না হয় হয়তো হাজার হাজার ঘর ভেঙে দিত, নিরীহ মানুষের উপরে ওই সন্ত্রাস জালিম ক্রিমিনাল, যাকে জাহান্নামের ইসলামে কুকুর বলা হয়, এরকম একটা ব্যক্তি দ্বারা সব কত ক্ষতি করতো ভাঙড়ের। আমি বুঝতে পারছি না যে শাসক ভাঙড়ের ওপরে এত রাগ কেন। না হয় কত ভালো ভালো ফ্রেশ মুখ দিয়েও তো ভাঙড়কে, তার যদি লিবার দরকার থাকে মানুষকে বুঝিয়ে পরিবর্তন তো করতে পারে। সে জায়গায় সে যাকে বলছে তুই একটা ক্রিমিনাল, তুই একটা এই করিস, তুই ওই করিস, তার হাতেই দায়িত্ব দিচ্ছে। এটা ভাবা দরকার, ভাঙড়বাসীকে ভাবা দরকার, সে যে কোনো দলের হোক ভাবা দরকার। ও আমি হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে আজকে। আর কেউ কিছু জানতে চায়, আমার খুব কষ্ট হচ্ছে, রহমান খান ঘুম পেয়ে যাচ্ছে কেন কি জানে। বলছেন ভাইজান ইমাম সাহেবদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত করেন। আবার একজন বলছে সোনারুল ইসলাম ভাইজান, যদি আপনি সকল ঘরানার আলেমদের উদ্দেশ্যে কিছু বলতেন সংহতি ও দায়িত্ববোধের কথা, তাহলে আমাদের জন্য দিক নির্দেশনা হয়ে থাকতো। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর কথা বলেছেন। আমার কি ভাইয়ের নাম? একটা হচ্ছে রহমান খান আজাদি আর একটা সানারুল ইসলাম। সানারুল ভাই খুব সুন্দর কথা বলেছেন। অ্যাকচুয়ালি আমাদেরকে বুঝতে হবে যে ইসলাম আমাদের সবার, কোরআন সুন্নাত দিন ইসলাম আমাদের সবার। আমাদের বিভিন্ন স্কুল, বিভিন্ন সেন্টার, বিভিন্ন জায়গা থাকতে পারে, বিভিন্ন দরবার, বিভিন্ন শায়েখ, বিভিন্ন আমির, যার যার কাছে তার কাছে থাক। এই মেসেজ কিন্তু আমি প্রায় জলসার প্রোগ্রাম থেকে দিয়ে থাকি। কেন, আজ কেন্দ্র সরকার যেভাবে ইসলাম ও মুসলমানদের ঘরে টার্গেট করেছে, এই জায়গায় কে কোন ঘরানার, কে কোন সিলসিলার, যদি আমরা এই এখনও যদি এতে ডিভাইড হয়ে থাকি, যেটা আমাদের সবার জন্য ধ্বংসের কারণ হবে। তাই আমি বলবো আবার একবার, আসুন, আপনারা যদি কোনো জায়গায় আমাকে ডাকেন বলুন, আমি যাব। তবে উদ্দেশ্য দেশ, দেশের সংবিধান ও মানুষ্য জাতিকে বাঁচাবার স্বার্থে, সর্বসমাজের পিছিয়ে পড়া মানুষের স্বার্থে আমাদেরকে সংগঠিত হতে হবে। যার যার সিলসিলা, যার যার মাযহাব, যার যার আমির, যার যার পীর, যার যার মাশায়েখ, যার যার মুর্শিদ, যার যার আমির, তার কাছে থাক না। আমি তো এখানে আমাদের লড়াইটা তো একটা ফ্যাসিস্ট চিন্তাভাবনা এবং কেন্দ্র সরকারের যে জুলুম, তার বিরুদ্ধে তো আমাদের লড়াই। তাহলে সেই লড়াইয়ে তো আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দ্বিতীয় নম্বর, আমার ইমাম ভাইদের কাছে আমি অবশ্যই বিভিন্ন জায়গায় প্রচার করেছি যে আপনারা আপনাদের নাম ফোন নাম্বার দিন, আমি একটা ডাকবো। সেই নাম ফোন নাম্বার আমার কালেকশান চলছে।
আমি প্রকাশ্য সবাইকে একসাথে নিয়ে মিটিং করছি না। কেন করছি না বুঝতেই তো পারছেন, ইমাম ভাইদের একটা পরিস্থিতি আমরা সবাই জানি, যেটা আমাদের বলতেই মিডিয়ার সামনে লজ্জা লাগছে। আমাদের যারা প্রতিটা গ্রামে ধরতে গেলে মসজিদের গ্রামের হেড বলতে পারি, ইমাম হচ্ছে গ্রামের হেড। তো সেই ইমাম যিনি আল্লাহর ঘরের দায়িত্বে থাকে, তাদের যে করুণ সংসার জীবন যা পরিস্থিতি, সে বিষয়টা আমি খুলে মিডিয়াতে বলতে চাইছি না, আমরা সবাই জানি। আজকে সেই ইমামকে যদি এখনই প্রকাশ্য কোনো জায়গায় ডাকি, টার্গেট করা হবে। তাই আমি প্রথমে আস্তে আস্তে অল্প অল্প করে ডেকে সব জায়গায় জড়ো করছি। একটা দিন যদি আমরা একসাথে 30, 40, 50 হাজার ইমাম আলেমুলামা এক জায়গায় হইতে পারি, আমাদেরকে কেউ কিছু করতে পারবে না, আপনি এটা মাথায় রাখুন। আর একা একা 50 কোটিও যদি থাকি, একদিন একা একা 50 কোটিকেও শেষ করে দেবে। তাই এটা ভাবুন। আসুন, আপনারা নাম ফোন নাম্বার আমার এই পেজেতেও পাঠান, বা আমার যে নম্বর আছে, আমি নম্বর দুটো বলছি, নম্বরে হোয়াটসঅ্যাপ করে পাঠান 9830825982। আপনার নাম ফোন নাম্বার, ইমাম সাহেব কোন জায়গারও বলতে হবে না, আমি ফোন করে ডিটেলস আপনার সঙ্গে কথা বলে আপনার থেকে আমি কিভাবে যোগাযোগ করা যাবে সব কিছু আস্তে আস্তে আমরা এক জায়গায় হয়ে অনেক কিছু আলোচনা আছে। আমি আবার একবার বলছি, আমরা ইমাম ভাইরা যদি বোঝেন, একবার বিশ্বাস যদি করে বসেন, আমি যে রাস্তা আপনাদেরকে দেখাবো, যে পলিসি দেখাবো, আমি বড় মানে এর সাথে বলছি, আমরা ভিখারি কম নয়, কিন্তু আমরা গোলামি করতে করতে আজকে ভিখারি হয়ে গেলাম। আমাদের ইমাম আজকে তাদের অবস্থা কি, তাদের পরিবারের অবস্থা কি, সংসারের অবস্থা কি। আসুন আমার কওমের ভাইরা, ইমাম সাহেব ভাইরা, আমরা কমসে কম 15 থেকে 20 হাজার টাকা করে মাইনে দেওয়াটা কোনো ব্যাপারই নয়, সে রাস্তা আমাদের রয়েছে, সে ব্যবস্থা আমাদের আছে। তো যাই হোক, আশা রাখছি আপনারা আগিয়ে আসবেন, এটাই আশা রাখবো। আমি দুঃখিত, আমি নিশ্চয়ই খুবই কষ্টের সাথে ক্লান্ত নিয়ে কথা বলছি, আপনারা বুঝতে পারছেন। আমি জানি প্রতি সপ্তাহে কম বেশি এরকমই হচ্ছে, কি করা যাবে, আপনাদেরই তো ভাই, ব্যস্ত থাকি, যেভাবে হোক আপনার সঙ্গে কথা বলার একটা ভালো লাগে। আর এই যে আমার PAPS আমাদের নাসির আছে, তারপরে আমাদের অফিস ইনচার্জ আলাউদ্দিন রয়েছে, এরা বড়, যেটা আমার পেজ চালায়, এরা বড় আমাকে রিকোয়েস্ট করে যে আপনি জুম্মার দিনটা মিস করবেন না, বসবেন। তা আমি বলেও ফেলেছি, তাই বসতে হয় বাধ্য হয়ে, আজকেও কিছু কথা বললাম। তা আমি আবার একবার বলবো, রাজনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বাসস্থান, রাষ্ট্র ও রাজ্যবাসীকে দিবার জন্য এটা দায়িত্ব। সেই দায়িত্বর রাজনীতি হোক, মানুষ খুন করার রাজনীতি নয়, হিংসার রাজনীতি নয়, মানুষের ওপর দিয়ে মানুষের লাশের ওপর দিয়ে ক্ষমতায় যাব, এ রাজনীতি নয়। তাই আমি আশা রাখবো, যদি রাজ্য সরকারের এই সৎ মনোভাব থাকে যে না, ভাঙড়কে আর খুন দেখতে চাই না, তাহলে আপনার নজরে যে ক্রিমিনাল, আপনার নজরে যে খুনি, সেই খুনিকে সরিয়ে দিয়ে অবশ্যই ভাঙড়ে আপনারা রাজনীতি করবেন। কেন করবেন না? ভাঙড় তো আপনাদের অধিকার আছে, যেমন আমরা সব জায়গায় করছি, মানুষ সব জায়গায় করছে, ISF সব জায়গায় করছে, করবে, তা করুন। কিন্তু একটা ভদ্র, শিক্ষিত, নম্র, এডুকেটেড পার্সন, মানবপ্রেমিক, ভাঙড় প্রেমিক, মানুষ প্রেমিক একটা ভদ্র লোককে ভাঙড়ে দেন। এই ক্রিমিনালকে দিয়ে আগামী দিন 5টার জায়গায় আরও কত মায়ের কোল খালি করবে। আপনার দলের মেসেজ কিন্তু পুরো বাংলাতে ধ্বংস হয়ে যাবে। বাংলার মায়েদের অবদুয়া, বাচ্চাদের অবদুয়ায় আপনার মেসেজ খারাপ যাবে। এটা একটা মানুষ হিসাবে বা নাগরিক হিসাবে কোনো একটা জায়গায় মনে হয় বলা দরকার ছিল, বললাম। আবার দেখবেন এটাকে নিয়ে আবার হয়তো অনেকে বলবে ভাইজান আবার কি বলতে চাইছে, কোন দিকে আবার হাওয়া গড়াচ্ছে নাকি। তবে এতটুকু আমি চ্যালেঞ্জের সাথে বলতে পারি, আমি ISF করি, আমি ISF করি, ISF করি। আর ISF দলকে যারা মিটাতে চাইছে, আল্লাহ তাদের মিটিয়ে দেবে। ISF দেশ ও দেশবাসীর, সর্বধর্মের মানুষের নিরাপত্তা দিবার জন্যে, সংবিধান অধিকার দিবার জন্যে, সমাজ পরিবর্তন করার জন্য এসছে। হার জিতের ব্যাপার নেই। আরে জম্মায় 2021-এ ISF জন্ম হয়েছে, লড়াই আজ থেকে করছি নাকি আমি, ভুলে গেছেন নাকি? হ্যাঁ, যখন রাজনীতিলে কোনো কিছুই বুঝতাম না, ভাবনাও করিনি, চুচুড়ার মাদ্রাসায় আন্দোলন করে খুলেছি, জানেন না? হ্যাঁ, অতএব আমাদের মধ্যে সেই জুনুন আছে, আমরা স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলে। আমি আব্বাস সিদ্দিকী, আমার কথা বলছি। আমার ভালোবাসার মানুষদের বলবো, হকের পক্ষে থাকো, ন্যায়ের পক্ষে থাকো,
দেশের পক্ষে থাকো, দেশবাসীর পক্ষে থাকো। আমাদের কাছে মানুষ সবাই মিলেমিশে চলবে, যে যার ধর্ম পছন্দ তার কাছে, আমরা সবাই মানুষ মিলেমিশে চলবো। সুস্থ থাকেন, ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। বহুত ব্যস্ততা, বহুত টেনশনের মধ্যে, বহুত কাজের মধ্যে জড়িয়ে আছি, যেন সব ঠিকভাবে করতে পারি। আর আমার ওই ছোট ভাইটা নওশাদ, ওর জন্য দোয়া করবেন। ওরে বাপরে, বুঝতেই তো পাচ্ছেন কি চলছে, নওশাদকে হারাতেই হবে। তোরা যতই চেষ্টা করিস, নওশাদ জিতবে ইনশাল্লাহ। আর শুধু নয়, ও একা নয়, ওর পিছনে পড়ে থাক, অন্য জায়গা থেকে দেখবি আরো বেরিয়ে যাচ্ছে, আরো বেরিয়ে যাচ্ছে। সুস্থ থাকেন।